ঈদের 2 দিনেও বর্জ্য অপসারণ করতে পারেনি রাজধানীর 2 সিটি কর্পোরেশন। বর্জ্যের উৎকট গন্ধ আর নোংরা পথঘাটে ভোগান্তিতে সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে, চুক্তি অনুযায়ী হাটের আবর্জনা পরিষ্কার করেনি ইজারাদাররা। এতে বেগ পোহাতে হচ্ছে তাদের। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। প্রতিশ্রুতি রাখেনি 2 সিটি কর্পোরেশন। সরকার কোরবানির বর্জ্য অপসারণের জন্য 12 ঘন্টা সময়সীমা বেঁধে দিলেও এখনও রাজধানীর অনেক রাস্তা অলিগলিতে পড়ে থাকতে দেখা গেছে আবর্জনা। ঈদের দ্বিতীয় দিনেও পথঘাট নোংরা হয়ে থাকায় বেড়েছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঢাকা আমার চোখে দেখা এমন কোনো জায়গা পাইনি যে পরিষ্কার, সব জায়গায় ময়লাঘাট সবকিছু রয়েছে। যে তেজগাঁও খেলার মাঠটা, এটা পরিষ্কার করলে পোলাবান খেলতে পারবে। বিভিন্ন জায়গায় পড়ে আছে, ময়লা পড়ে আছে, জীবাণু হইতেছে, মানুষের অসুবিধা হইতেছে, চলাফেরায় দুর্গন্ধ হইতেছে। এখন পর্যন্ত ওরকম কোনো অ্যাকশন নেয় নাই। এদিকে যেসব এলাকায় হাট বসেছিল তাদের ভোগান্তি তো সীমাহীন। হাটের বর্জ্য অপসারণ ইজারাদারদের দায়িত্ব বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তবে তারা পরিষ্কার না করার কারণেই বাড়তি চাপ সিটি কর্পোরেশনের। হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারীবাগে, সেখানে লক্ষ লক্ষ বাস। এইগুলো তো এইভাবে হয় না। আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। গত দুদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 11,000 টনেরও বেশি বর্জ্য অপসারণ করেছে, আর দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে 20,000 টনেরও বেশি। নগরবাসী বলছে, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সরকারের কাছে সেটি দিতে ব্যর্থ হয়েছে 2 সিটি কর্পোরেশন। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, ইজারাদারদের গাফলতির কারণেই ভুগতে হচ্ছে এখন সিটি কর্পোরেশনের। কবে আবার শিশু কিশোরদের হৈহুল্লোড়ে মেতে উঠবে এই খেলার মাঠটি, সেটি এখন দেখার পালা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বিভিন্ন স্পটে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 4টার পর নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসা থেকে বের হয়ে গুলশান 1 নম্বর হয়ে হাতির ঝিল, রামপুরা রোড, তালতলা মার্কেট, বাসব এলাকা পরিদর্শন করেন। পরে কমলাপুর স্টেডিয়াম, সায়দাবাদ, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, আদালত চত্বর ও গুলিস্তান এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত করার তাগিদ দেন। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানান। পরে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, কলাবাগান, জিগাতলা, মানিক মিয়া এভিনিউ ও মহাখালীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায্য দাম না পেয়ে রাজধানীর লালবাগে পোস্তায় সড়কের সামনে চামড়া ফেলে দিয়ে চলে গেছেন মৌসুমি বিক্রেতারা। আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের বকেয়া ও রফতানি বাজার সীমিত থাকায় দাম পড়ে গেছে চামড়ার। তবে বিক্রেতারা বলছেন, আড়তদাররা সিন্ডিকেট করে দাম কমাচ্ছে। এদিকে পোস্তায় আড়ত পরিদর্শনে এসে বাণিজ্যমন্ত্রী বলেন, 2 মাসের মধ্যেই চামড়া শিল্পের বিকাশে কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পাড়া মহল্লা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে রাজধানীর পোস্তায় আসেন মৌসুমি ব্যবসায়ীরা। কেনার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকে চামড়া ফেলে দিয়ে চলে যান। চামড়া চলেই না ভাই, 600 টাকা করে, 400 টাকা চামড়া একদম হালাই দিতে হয়। এটা ছিল আগে সোনার ব্যবসা, এখন আগে মাটির ব্যবসা। মাটি হচ্ছে খারাপ। এটা দেশের সম্পদ, কিভাবে নষ্ট হয়ে গেছে। সরকারের এটার দিকে আমরা দৃষ্টি চাই। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, চামড়া সরবরাহ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে কোরবানির সময় টাকাগুলো পরিশোধ করে দেওয়ার বিধান রয়েছে, কিন্তু তারা ধরেন 1 কোটি টাকা পাবো, আমার 5% টাকা দিচ্ছে, মানে 5 লাখ। বিশ্বের বিশাল বাজারের মধ্যে আমাদের 1.2 বিলিয়ন মাত্র আমাদের এক্সপোর্ট হচ্ছে। চামড়া সংরক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসে বাণিজ্যমন্ত্রী জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া খোলার মধ্যে, পশুর গা থেকে খুলে নিয়ে আসার মধ্যে একটা স্কিলের ব্যাপার আছে। পুরো জিনিসটাকে সামনে রেখে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান পৌঁছার চেষ্টা করছি। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায় আগাবো
তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব ইনশাআল্লাহ। এর আগে সাভারে চামড়া শিল্প নগরী পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী জানান সরকার দ্রুত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সংস্কার করবে। যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় নবজাতক ওয়ার্ডের বায়ু চলাচল ব্যবস্থায় ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। কর্তৃপক্ষের গাফিলতি ও অনিয়মের তথ্য উঠে এসেছে কমিটির তদন্তে। কাল মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকার মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনার তদন্ত 72 ঘণ্টার মধ্যেই চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে এসির গ্যাস লিকেজের বিষয়টি এখনও খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মৃত এক শিশুর অভিভাবকের দায়ের করা মামলার প্রাথমিক তদন্ত চলছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। ওখানে রুম সিলগালা করা হয়েছে, সিআইডি এক্সপার্ট টিম এসে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তারা পরামর্শ দিবে। কমিশনার স্যার আমাদের টু টাইম নির্দেশনা প্রদান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান জানিয়েছেন নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্তে প্রাথমিকভাবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতি মিলেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অবকাঠামোগত ত্রুটি সহ ধরা পড়েছে নানা অনিয়ম। এখানে কনস্ট্রাকশনাল গাফিলতি, পোস্ট অপের রুমে কোনো ভেন্টিলেশন নাই, এসিটা যদি কোনো কারণে এমনিও যদি বন্ধ হয়ে যেত তাহলেও তো ওটা পোস্ট অপ হিসেবে ট্রিট হতে পারে না। একটা সিঙ্গেল ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, কালকের মধ্যে জমা হয়ে যাবে। বুধবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘণ্টার মধ্যে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রহস্যজনক মৃত্যু হয় 6 নবজাতকের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সরকার শক্ত হাতে চাঁদাবাজি প্রতিরোধ করায় যে কোনো সময়ের চাইতে ঈদ উদযাপনের সার্বিক পরিবেশ সুন্দর ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পরাজিত শক্তি দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে 8 দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেউ শতভাগ সফল হতে পারবে না, তবে যথাযথ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা চান তিনি। কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। একেবারে শতকরা 100% মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না। পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা। সরকারের শক্ত ভূমিকায় এবার ঈদে চাঁদাবাজি হয়নি বলেও দাবি করেন তিনি। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি এবং সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারেনি। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সবাই যখন ঈদ অবকাশে ব্যস্ত, তখন কিছু মানুষের ত্যাগ আর শ্রমে সচল রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো। এসব পেশাদাররা বলছেন, সহকর্মীদের সাথে দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে পান তারা। তবে কারো কারো আক্ষেপও আছে, সেই আক্ষেপ এত ত্যাগের পরেও দুর্নীতি আর স্বজনপ্রীতির বেড়াজালে অর্থনীতির চাকা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারার। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্স চালক, 24 ঘন্টায় রোগীদের নিয়ে যাদের কাজ, তাদের আবার কিসের ঈদের ছুটি? এই বাস্তবতা মেনে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তারা।
হাসপাতালে দেখাশোনা করা, রোগীরা খাবারটা পেলো কিনা, সার্ভিসটা পেলো কিনা। হ্যাঁ, এটা হলো যে একটা আনন্দ, কারণ আমি তো ঘরে কিছুক্ষণ সময়টা থেকে তারপর অফিসে আসছি। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সেবার সাথে জড়িতরাও সক্রিয় কর্মস্থলে। এমনকি এটিএম বুথের নিরাপত্তা কর্মীরাও হাসি মুখে দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে সব সংবাদকর্মী বাড়ি যেতে পারেন না। এ সময় পত্রিকায় 5 দিনের ছুটি থাকলেও চালু আছে তাদের অনলাইন মাধ্যম। আর টেলিভিশনের সংবাদকর্মীরা শিফটিং ডিউটিতে ব্যস্ত, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি দর্শকদের সামনে পর্দায় তুলে ধরতে। ঈদের আমেজে রাজধানীর সড়কগুলো এখন একেবারেই ফাঁকা। এই ফাঁকা সড়কে রিকশা নিয়ে নেমেছেন রংপুরের পীরগঞ্জের জাবেদ মিয়া। আমরা তো একদিন গাড়ি না চালালে পরের দিন ভাত খাইতে পারি না। 45 বছর ধরে ঢাকার শহরে রিকশা চালিয়ে 5 সন্তানকে স্বাবলম্বী করেছেন তিনি। জাবেদ মিয়াদের মতো মানুষের কঠোর পরিশ্রম আর সততায় আমাদের অর্থনীতি একটু একটু করে দাঁড়িয়েছে, কিন্তু কতিপয় দুর্নীতিবাজ আর অর্থ পাচারকারীদের কারণে বাংলাদেশের অর্থনীতি যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে পারেনি। এসব পরিশ্রমী মানুষ বলছেন, তারা বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন তাদের সন্তানরা আগামী দিন বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।